স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি এবং জাহিদুল বাশার। শুরুতে শিরোনামগুলো জানিয়ে পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে সংসদে ৩ সংশোধনী বিল পাশ হলেই ফলাফল। ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে 2 মানহানি মামলার একটি খারিজ, অন্যটি প্রত্যাহার বাতিল। কাল আসবে ভারতের উপহার 20 লাখ ডোজ করোনা টিকা। 26 জানুয়ারির মধ্যে আরও 50 লাখ। অন্তঃসত্ত্বা মা টিকা নিলেও হেপাটাইটিস বিতে আক্রান্ত হচ্ছে নবজাতক, 24 ঘন্টার মধ্যে প্রয়োগের পরামর্শ। এবং উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় শীতের প্রকোপে জুবুথুবু জনজীবন, ঘন কুয়াশায় ব্যাহত চলাচল। প্রধান খবরগুলো শুনছিলেন, এবার পুরো খবর। পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল তুলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সকালে সংসদ অধিবেশনে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সংক্রান্ত 3টি সংশোধনী বিল উত্থাপন করেন। এ বিষয়ে 2 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার সংসদীয় কমিটিতে পাঠান। নতুন সংশোধনীর ফলে দুর্যোগের সময় পরীক্ষা নিতে না পারলে মূল্যায়ন বা ফলাফল দেওয়ার বিধান যুক্ত হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিল তোলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর খুলনা অঞ্চলের সব মেডিকেল কলেজ, নার্সিং সহ চিকিৎসা সংক্রান্ত ইনস্টিটিউট খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাবে। অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণকে ধন্যবাদ জানাতে প্রস্তাব তোলেন চিফ হুইপ নূরে আলম চৌধুরী। পরে এই প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা করেন সংসদ সদস্যরা। প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে জ্ঞাপন করিতেছেন। ধন্যবাদ মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ চিফ হুইপ। আমি এখন উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আজকে যে প্রস্তাবটা এখানে উত্থাপনে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে আনিত শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি এখন মাননীয় স্বাস্থ্য পরিবার এই উত্থাপনের বিলের কপি পাইনি, আজকে ভোট দিতে পারবেন। আর আমার দ্বিতীয়, এই সময়ের মধ্যে অর্ডিন্যান্স করা। আউযু বিল্লাহি প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে জ্ঞাপন করিতেছেন। ধন্যবাদ মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ চিফ হুইপ। আমি এখন উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আজকে যে প্রস্তাবটা এখানে উত্থাপনে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে আনিত শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি এখন মাননীয় স্বাস্থ্য পরিবার এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের 2টি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। যদি সংসদ পাশ করে তারপরে আমরা দ্রুততার সঙ্গে ফলাফলটি দেব। এসএসসি পরীক্ষার জন্য 26টি বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সিলেবাস কমানো হয়েছে 30 ভাগ। এইচএসসি পরীক্ষার জন্য সিলেবাস কমানোর কাজও চলছে। সেই সঙ্গে ফেব্রুয়ারিতে এই 2 স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যারা এসএসসি পরীক্ষার্থী, করোনার কারণে তাদের 10ম শ্রেণীর ক্লাস হয়নি। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তারা অনলাইনে ক্লাস নিয়েছে। এই অবস্থায় জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে সিলেবাস কমানোর কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শ্রেণীভিত্তিক 2 জন অভিজ্ঞ শিক্ষক এবং এনসিটিবির বিশেষজ্ঞরা মিলে এই কাজ করেন। যেসব অধ্যায় কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দেওয়া হয়েছে, অনেক বিষয়ের অধ্যায় ছোট করা হয়েছে। এসএসসি সিলেবাসটা আমাদের এই মাসের 15 তারিখের মধ্যে সম্পন্ন করে পাঠানোর কথা ছিল। আমরা 14 তারিখেই সেটাকে সম্পন্ন করেছি। করে আমরা 14 তারিখ যেহেতু এটা বৃহস্পতিবার ছিল, 15-16 বন্ধ ছিল,
আমরা 17 তারিখ রবিবার মন্ত্রণালয়ে এটা প্রেরণ করি। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়ার জন্য ফেব্রুয়ারি মাস থেকে স্কুল কলেজ খোলার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকরা বলছেন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা, যখনই সিদ্ধান্ত আসবে তখনই স্বাস্থ্যবিধি মেনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করবেন। ফেব্রুয়ারিতে এসএসসি ও এইচএসসির ক্লাস শুরুর পরিকল্পনায় এরই মধ্যে সম্পন্ন করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 50% সিলেবাস কভার করা হয়েছে নবম শ্রেণীতে বা 11 শ্রেণীতে। তো বাকি যেখানে 20% হতো সেটি হয়তো এই অনলাইন এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিতে বা অল্প সময়ের জন্য যে স্কুলে নিয়ে সেটি করা সম্ভব, আসলে এটি দরকারও। শিক্ষা গবেষকরা বলছেন সিলেবাস কমানোর সিদ্ধান্ত ভালো, তবে শিক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী যে বিষয়টা আসছে যে আমাদের সিলেবাসটা কমাতে হবে, সিলেবাসটা কমানো হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারিতে আমরা জানি যে ফেব্রুয়ারিতে খোলার কথা একটা নির্দেশনা আছে, সেটা হয়তো আসবে আমাদের কাছে এবং আমি মনে করি যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কমানোর কাজ চলছে। জুলাই অথবা আগস্ট মাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে করা মানহানির 2টি মামলার একটি খারিজ হয়েছে, অন্যটি প্রত্যাহার করে নিয়েছেন বাদী। সকালে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ বাদী কাজী আনিসুর রহমান মামলাটি গ্রহণের কোনো উপাদান না থাকায় খারিজ করে দেন। এছাড়া আরেক মামলার বাদী সরোয়ার আলম সাইদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করেন, আদালত তা মঞ্জুরও করেন। এর আগে গত 11 জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে সাইদ খোকনের বিরুদ্ধে মামলা দুটি করা হয়। মামলায় অভিযোগ করা হয় গত 9 জানুয়ারি হাইকোর্ট এলাকায় মানববন্ধনে শেখ ফজলেনুর তাপসকে হয়রানি সহ মানসম্মান ক্ষুণ্ণ করে বক্তব্য দেন সাইদ খোকন। এসব মন্তব্যের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির 2টি মামলা করা হয়। অন্তঃসত্ত্বা মা হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেয়ার পরও আক্রান্ত হচ্ছে নবজাতক। সংক্রমিত প্রায় 90% শিশু ভাইরাসটি বহন করে সারা জীবন। বিশ্বের শতাধিক দেশে 24 ঘন্টার মধ্যে এই টিকা দেয়া হলেও বাংলাদেশে দেয়া হয় জন্মের 6 সপ্তাহে। বিশেষজ্ঞরাও বলছেন যে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা 24 ঘন্টার মধ্যেই প্রয়োগ করা উচিত। আক্রান্ত মায়ের মাধ্যমে নবজাতকের দেহে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ বেশি ঘটে। 1 বছরের মধ্যে সংক্রমিত 90% শিশুর জটিলতা দেখা দেয়, মারাও যায় অনেকে। হেপাটাইটিস বি ভাইরাস 3 ভাবে সংক্রমিত হয়: রক্তদানের সময়, অনিরাপদ যৌন সম্পর্ক এবং ভাইরাস বহনকারী অন্তঃসত্ত্বা মায়ের থেকে। চিকিৎসকরা বলছেন এই ভাইরাসটি লিভার ক্যান্সারেরও কারণ। যদি নবজাতক এফেক্টেড হয় বি ভাইরাসের, কিন্তু লাইফ লং থাকবে। একটা হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু বডির থেকে একবার নির্মূল হয় না, সেজন্য তার যে সে যদি থাকে তাহলে কিন্তু সারা জীবন সে সাফার করবে এবং একটা সম্ভাবনা থেকে সে কিন্তু আরেকজনের দেওয়ার সম্ভাবনা থাকে। একজন গর্ভবতী মা যদি হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত থাকে তাহলে মা থেকে বাচ্চার মধ্যে সংক্রমণের সম্ভাবনা থাকে 90% ক্ষেত্রে। পৃথিবীর প্রায় 100টি দেশ, ভারত, সিঙ্গাপুর, মায়ানমার সহ অসংখ্য দেশ হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ প্র্যাকটিস করছে জন্মের 24 ঘন্টার মধ্যে। চিকিৎসকরা বলছেন 42তম দিনে নবজাতককে হেপাটাইটিস বি টিকা দেয়া হলে তা নবজাতকের দেহে কার্যকর হয় না। এজন্য জন্মের 24 ঘন্টার মধ্যে এই টিকা দেওয়ার পরামর্শ। আমাদের যে মেইন ট্রান্সমিশনটা হয়, যে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারছি না। যদি মায়ের হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন থাকে তাহলে আপনার বাচ্চাকে যদি আমরা জন্মের সাথে সাথে জন্মের পরে 24 ঘন্টার ভিতরে যদি ভ্যাকসিন না দিই তাহলে কিন্তু আমরা এই ট্রান্সমিশনটা প্রিভেন্ট করতে পারবো না। অবশ্যই আমাদের ইপিআই শিডিউলটা এই হেপাটাইটিস বির ক্ষেত্রে একটু চেঞ্জ করতেই হবে। দেশের 1 কোটিরও বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, অথচ 90%ই জানেন না তারা এই ভাইরাসটি বহন করছেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকালই দেশে আসছে অক্সফোর্ডের 20 লাখ ডোজ করোনা টিকা। বন্ধুপ্রতিম বাংলাদেশকে উপহার হিসেবে পাঠাচ্ছে ভারত সরকার। এরই মধ্যে ছাড়পত্র দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 26 জানুয়ারির মধ্যে আরও 50 লাখ টিকা পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউটের।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ করোনা টিকা কিনছে বাংলাদেশ। ২৬ জানুয়ারির মধ্যে এই ৫০ লাখ ডোজ টিকা দেশে আসার কথা। এর আগেই এলো সুসংবাদ, ভারত সরকার উপহার হিসেবে পাঠাচ্ছে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করেছে ভারত। আমরা যা আশা করছি যে আগামী, আপনারাও শুনেছেন যে ২৫-২৬ তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে। সোমবার ছাড়পত্রের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে মিলেছে ছাড়পত্রও। বুধবারই ভারত থেকে আসছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের চালান। ২০ তারিখে একটা ভ্যাকসিন আসছে ২ মিলিয়ন ডোজের একটা লট, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে উপহার দিচ্ছে। উপহার যে আমরা ২০ লাখ উপহার পেলাম, একই টিকা কোভিশিল্ড অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা। তবে এই ভ্যাকসিনটা যে কাজে আমরা ব্যবহার করতে পারি, এই টিকাটা ১০ লাখ জনগণকে আমাদের রাজধানী বা বিভাগীয় শহরে যে বড় বড় হসপিটাল আছে এবং ডায়াগনস্টিক ক্লিনিক আছে, সেন্টার আছে, সেখান থেকে এটা দিতে হবে। দেওয়ার পর তারপরে জাস্ট একটা আমাদের কিনা টিকার আগে এই টিকাটা একটা মহারা হিসেবে ব্যবহার হবে। সেরাম ইনস্টিটিউট থেকে কেনা করোনার টিকা প্রয়োগ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই। সেই অনুযায়ী নেওয়া হচ্ছে প্রস্তুতি। তবে উপহার হিসেবে পাওয়া এই ২০ লাখ ডোজ টিকা কবে মানবদেহে প্রয়োগ করা হবে তার দিনক্ষণ ঠিক হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযোদ্ধারা আজ বিভক্তির মধ্যে আছে। এই বিভক্তি মুক্তিযুদ্ধের অর্জন এবং চেতনাকে দুর্বল করে দিচ্ছে। দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৫০ বছরেও সাম্প্রদায়িক শক্তি দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত। এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। পরে তৃতীয় ও চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, বিদ্রোহী প্রার্থীরা দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থা থেকে তাদের দ্রুত সরে দাঁড়াতে হবে। দলের স্বার্থে সবাইকে নৌকার পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে কোনো ছাড় দেয়া হবে না। এ সময় বিএনপি প্রসঙ্গে বলেন, জনগণের কাছ থেকে বারবার প্রত্যাখ্যান হয়ে তারা নানা প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নেতৃত্ব দিবেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। আমার মনে হয় এই মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করার জন্য আজকে নিরলস প্রয়াস অব্যাহত রাখবে আমাদের নিবেদিত প্রাণ এবং ত্যাগী মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত এবং এই চেতনা বিশ্বাসীদের নিয়ে গঠিত এই উপকমিটির সদস্যরা সর্বসাধ্য তারা চেষ্টা চালিয়ে যাবেন। দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র আবারও ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অনেক। তিনি জাতিকে স্বাধীনতায় অনুপ্রাণিত করেছিলেন। পরে বিএনপির রাজনৈতিক বিপর্যস্ত অবস্থার কথা উল্লেখ করে বলেন, এই অবস্থা থেকে শীঘ্রই ঘুরে দাঁড়াবে বিএনপি। এর আগে সকালে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে তারা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এর আগে ভোরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়। ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে, নেতাকর্মীর বিরুদ্ধে, এখানে গণতন্ত্র যারা চায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হচ্ছে। এর থেকে মুক্তির জন্য আজকে আমরা নতুন করে শপথ গ্রহণ করছি যে আমরা অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতারা নানা কৌশলে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিলেও বিএনপি মেয়র প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ নামে মাত্র। কেন্দ্রীয় নেতাদের এ ধরনের ভূমিকায় হতাশ তৃণমূল কর্মীরা।
তবে প্রচারের শেষ মুহূর্তে সোমবার প্রথমবার দলীয় প্রার্থীর পক্ষে মাঠে দেখা গেছে বিএনপির এক কেন্দ্রীয় নেতাকে। নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সরকারের দায়িত্বপ্রাপ্ত কেউ নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। যে কারণে নির্বাচনের মাঠে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সরাসরি মাঠে নেই কেন্দ্রীয় নেতারা। তবে দলের বর্ধিত সভা, মতবিনিময় সভা, সহযোগী সংগঠনের সভার মাধ্যমে নির্বাচনের মাঠে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে দেখা গেছে অনেক কেন্দ্রীয় নেতাকে। তবে উল্টো চিত্র বিএনপি শিবিরে। এই নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে সেভাবে মাঠে নেই কেন্দ্রীয় নেতারা। শেষ মুহূর্তে প্রচারে দেখা গেছে এক কেন্দ্রীয় নেতাকে। অনেকটা নিয়ম রক্ষার এই নির্বাচন নিয়ে হতাশ এই নেতা। যে আমরা এটাকে আন্দোলনের অংশ হিসেবেই বেছে নিয়েছি, কারণ আন্দোলন এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন এবং আন্দোলন, আমরা এটা আন্দোলনের একটা অংশ এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান যে নির্বাচন কমিশনার আছে এটা একটা মাজা ভাঙা নির্বাচন কমিশনার। প্রচারের শুরু থেকে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ কম হওয়ায় হতাশ স্থানীয় নেতাকর্মীরা। তবে বিএনপি প্রার্থীর দাবি, করোনার কারণে কেন্দ্রীয় নেতারা প্রচারে অংশ নিতে পারছেন না। কোভিড-19 একটা ক্রাইসিস চলছে, সেই জিনিসটা আমাদেরকে কনসিডার আনতে হবে, কারণ সবাইকে নিয়ে তো আমরা মাঠে করতে পারি না। সিনিয়র নেতা, তাদেরও তো বয়স হয়েছে। কাজে সব মিলিয়ে আমরা মনে করি তারা কাজ করে যাচ্ছে এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি। সোমবার প্রথমবারের মতো সমন্বয় সভা করে মহানগর বিএনপি, যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ফয়সাল, আর সপ্তাহখানেক পরেই নির্বাচন, তো সেখানকার সামগ্রিক পরিস্থিতি কেমন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি কেমন, সব মিলিয়ে জানাবেন। আমরা গত কিছুদিন ধরে মূলত বলা যায় আইন শৃঙ্খলা বাহিনীর একটি বাড়তি তৎপরতা আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে সেই জন্য চট্টগ্রাম নগরীর বিশেষ করে যেসব এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হিসাবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে সেই এলাকাগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং আমরা চট্টগ্রাম নগরীর লালখান বাজার, খুলশী সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেখানে পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে এবং সেখানে সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি করা হচ্ছে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কিংবা অন্যান্য দেশীয় অস্ত্র কেউ বহন করছেন কিনা সেগুলো তল্লাশির জন্য। আর সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থাও তারা বাড়ানো হয়েছে বলে আমাদেরকে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং নির্বাচনের জন্য তাদের প্রস্তুতিও বলা যায় এর মধ্যে তারা সম্পন্ন করেছে। আর এর বাইরে নির্বাচন কমিশনকেও আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে তাদের একটু জোরালো ভূমিকা দেখছি, বিশেষ করে প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে আমরা দেখেছি বিশেষ করে এরই মধ্যে চট্টগ্রাম নগরীর যেসব এলাকায় সহিংসতার ঘটনাগুলো ঘটেছে সেই এলাকাগুলোকে বেছে নিয়ে সেখানকার যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কিন্তু বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের সুপারিশে গতকাল 5 জন ওসিকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে বদলি করা হয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রার্থীদের যেই অভিযোগগুলো তারা পাচ্ছেন সেই অভিযোগগুলো বিবেচনায় সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন যাতে নির্বাচনে সকলের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করা যায়, পাশাপাশি সকলেই যাতে ভোট দিতে পারেন, সমানভাবে প্রচারণায় অংশ নিতে পারেন সেভাবেই তারা কাজ করে যাচ্ছেন। তো আজকে আমরা যেটি দেখেছি সকালে চট্টগ্রাম মহানগরীর যে কদমতলী এলাকা এবং যে মাদারবাড়ি এলাকায় সেখানে বিএনপির যিনি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন তিনি প্রচারণা চালিয়েছেন। আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী তিনি আজকে বিকেলে মূলত আগ্রাবাদ এলাকায় প্রচারণা চালানোর কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা যেদিকে যাচ্ছেন সেখানে কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং একটি সুন্দর নগরী গড়ার জন্য তারা যা যা করার সেগুলো করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদেরকে তারা কাছে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এর বাইরে আমরা যদি কাউন্সিলরদের কথা বলি, চট্টগ্রামে প্রায় 236 জন কাউন্সিলর এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল সন্ধ্যা তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। কিন্তু একটি বিষয় লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে প্রচারণার ক্ষেত্রে যেসব নিয়মগুলো মানার কথা সেগুলো অনেকেই ঠিক মতো পালন করছেন না। আমরা আজকে যেমন বিএনপির যে মেয়র প্রার্থী তার প্রচারণায় যখন সকালে নিউজ কভার করতে যাই তখন আমরা দেখেছি সেখানে বেলা 12টার দিকে কিন্তু মাইক ব্যবহার করা হচ্ছে, কিন্তু সচরাচর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সেটি বেলা দুপুর 2টা থেকে ব্যবহার করার কথা। একই ধরনের বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘনের বিষয় কিন্তু আমাদের চোখে পড়েছে। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো সেটি হচ্ছে প্রচারণায় শিশুদের কিন্তু আমরা ব্যবহার হতে বিভিন্ন জায়গায় দেখেছি, যেটি হচ্ছে শিশু
শিশুদের রাজনৈতিক ব্যবহার কিন্তু বাংলাদেশের আইনেই কিন্তু নিষেধ রয়েছে, কিন্তু এরপরও এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটছে। তো এই বিষয়গুলো নিয়ে হয়তো প্রশাসনের আরো জোরালো তৎপর হওয়া উচিত বলে এখানকার যারা নির্বাচন মনিটরিং করেন কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই দাবিগুলো করছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। দেশে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম। সকালে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিশেষজ্ঞদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জানান, বাংলাদেশে আল কায়েদার কোনো শাখা নেই, বারবার তাদের উপস্থিতি প্রমাণের চেষ্টা করলেও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবুও সতর্ক থাকতে হবে। যাদের মধ্যে পূর্ণাঙ্গ ইসলামিক জ্ঞান আছে তারা কখনোই জঙ্গিবাদে জড়ায় না। মনিরুল বলেন, জঙ্গি দমনে কঠোরতার পাশাপাশি কৌশলগত অবস্থান নেওয়া দরকার। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জুমার নামাজে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাস নিয়ে ইমামদের আলোচনা করার আহ্বান জানান। নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে করা মামলায় JMI লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জামিন বহাল রেখেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। JMI লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জামিন বাতিলের রুল খারিজ করে এ আদেশ দেওয়া হয়। গত 15 অক্টোবর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ এই মামলায় JMI লিমিটেডের চেয়ারম্যানকে জামিন দেয়। এর বিরুদ্ধে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করলে রুল দেয় হাইকোর্ট। JMI হাসপাতাল রিকুইজিন ম্যানুফ্যাকচারিং লিমিটেড সিরিঞ্জ সহ হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকে। করোনাকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি হাসপাতালে নকল মাস্ক সরবরাহের অভিযোগ ওঠে। এই অভিযোগে গত 29 সেপ্টেম্বর আব্দুর রাজ্জাক সহ অন্যদের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1 মামলাটি করা হয়। সেদিনই সেগুনবাগিচা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় গত কদিন ধরেই শীতের প্রকোপে জবুথবু জনজীবন। এর উপর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও নৌযোগাযোগ। আবহাওয়া অফিসের তথ্য মতে শ্রীমঙ্গল, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও নওগাঁ অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় মেহেরপুরে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে দৃষ্টিসীমা। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঝিনাইদহে গত কদিন ধরে অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। নিম্নবিত্ত ছিন্নমূল মানুষের দুর্ভোগ উঠেছে চরমে। শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে শিশু ও বয়স্কদের মধ্যে। কুয়াশার প্রকোপ না কমায় বড় বীজতলা, মসুর ক্ষেত সহ বিভিন্ন ফসলের ক্ষতি নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। এই আজ কয়দিনই ঠান্ডা পড়তেছে, কালকে তেমন দিন কাজ করেছে, খুব ঠান্ডা। 40-45 হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না এবং শীত পড়ছে এবং তীব্র বাতাস বইছে। বুড়িগঙ্গা নদীর দখল হওয়া জায়গা উদ্ধারে কামরাঙ্গীরচরে মুসলিমবাগ এলাকায় BIWT এর উচ্ছেদ অভিযান চলছে। বেলা 11:30টায় শুরু হওয়া অভিযানে ছোট বড় বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। BIWT বলছে উচ্ছেদের আগেই তারা লাল দাগ দিয়ে সীমানা চিহ্নিত করে স্থাপনা সরিয়ে নেয়ার তাগাদা দিয়েছিলেন, কিন্তু অনেকেই তাতে গুরুত্ব দেননি। আর স্থানীয়রা বলছেন একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছে BIWT। সীমানা পিলারও স্থাপন করেছিল তারা, তবুও আবার উচ্ছেদ চালানোয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। অবশ্য BIWT কর্মকর্তারা বলছেন যে পুরনো সীমানা পিলারে আপত্তি থাকায় যৌথ জরিপের মাধ্যমে নতুন সীমানা ঠিক করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আপনি এর আগের লাইভে বলছিলেন যে পিলারগুলো সঠিক সীমানায় আসলে গাড়া হয়নি, সেগুলো নতুন করে চিহ্নিত করার জন্যই এই আসলে অভিযান। তো এই অবস্থা মানে এখন আসলে সেখানকার উদ্ধার অভিযান কতটুকু বা কি পর্যায়ে আছে এবং কতগুলো স্থাপনা ভাঙা হয়েছে জানাবেন সব মিলিয়ে। এখন পর্যন্ত আমরা যদি বলি যে ইসলামবাগের এই যে জায়গাটাতে আমরা রয়েছি সেই জায়গাটাতে অন্তত 1.25 কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে। আমি যদি আপনাকে একটু এই মুহূর্তে দেখাতে চাই যে আপাতত হাইড্রোলিক এক্সকাভেটর যেটি রয়েছে তার হাইড্রোলিক
পাম্পে জটিলতা থাকার কারণে উচ্ছেদ কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে এইখানে আপনি যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন অন্তত কোথাও 50 ফিট কোথাও 30 ফিট জায়গা দখল করে নেওয়া হয়েছে। নদীর পাশের একটি খাল থাকার পরেও অর্থাৎ একটি রাস্তা থাকার পরেও তারপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তির পর একটি রাস্তা থাকে। এই সমস্ত সম্পত্তিকে দখল করেছে। প্রশ্ন করেছিলাম বিআইডব্লিউটি এর কাছে কারা দখল করেছে, তারা আসলে তার যৌক্তিক কোনো উত্তর দিতে পারেনি। আমরা জানতে চেয়েছিলাম যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে দখলদারদের কোনো তালিকা করা হয়েছে কিনা, সে প্রশ্নের উত্তরও কিন্তু নাই। তবে যেই সম্পত্তির মালিক যিনি, তিনি তার সামনের অংশটুকু দখল করেছেন। আর আপনি যেমনটা বললেন যে পুরানো সীমানা পিলার যখন 2009 সালে স্থাপন করা হয়েছিল তখন অন্তত 1500 সীমানা পিলারের আপত্তি দিয়েছিল বিআইডব্লিউটি এবং তার কারণে তারা আবার সরকারি 8টি সংস্থা মিলে নতুন করে সীমানা পিলার চিহ্নিত করেছে। সেক্ষেত্রে ফোরশোর যেটাকে বলা হয় বুড়িগঙ্গা তীরের, সেই ফোরশোরের মধ্যে কোথাও 30 ফিট কোথাও 50 ফিট আর কোথাও একটি বাড়ি, আমরা এমনটাও দেখেছি যে এই বাগচানখার মৌজায় 5 তলা একটি ভবন সম্পূর্ণটি নদীর তীরের অর্থাৎ নদীর যে তীরভূমি রয়েছে সেই তীরভূমিতে গড়ে উঠেছে। কোথাও কোথাও বেশ কিছুজন অভিযোগও করেছেন তারা যে প্রভাবশালীদের ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যে 78 নম্বর পিলার থেকে 64 নম্বর পিলার পর্যন্ত আপাতত তারা এখানে উচ্ছেদ করবেন। এর আগের যে একটা ধারাবাহিকতা ছিল না, কিন্তু আগামীকালকেও তারা এই এলাকায় উচ্ছেদ করবেন বলে এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল এবং যুগ্ম পরিচালক বিআইডব্লিউটি তারা বিষয়টি নিষেধ করেছেন। তাদের একটি বক্তব্য হচ্ছে যে যেই হোক না কেন, যতই প্রভাবশালী হোক না কেন, যত বড়ই আমলা হোক না কেন, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য যা করা দরকার তারা সবটুকু করবেন। কেউ কেউ অবশ্যই এখানে কাগজপত্র নিয়ে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি যে আসলে আজ কতটুকু এলাকায় উচ্ছেদ চালানো হবে এই বিষয়টি কি জানতে পেরেছেন? দেখুন, এই উচ্ছেদ আসলে একটি নিয়ম মাফিক সময় সাপেক্ষ ব্যাপার। তারা প্রত্যেকদিন 10টা থেকে 11টা শুরু করে এবং অফিসের যে নির্ধারিত সময় 5টা পর্যন্ত উচ্ছেদ চালানো হয়। সেক্ষেত্রে যতটুকু সম্ভব, যতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব ঠিক ততগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু উঠানো যায় না। কামরাঙ্গীরচর এলাকা থেকে উদ্ধার অভিযানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন। কক্সবাজার চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আলোচিত ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ আলী ওরফে পাওয়ার আলীর অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক পর্যালোচনা শেষে দুদক তার সম্পদের বৈধ উৎস খুঁজে না পেয়ে অনুসন্ধান শুরু করেছে। সৈয়দ মোহাম্মদ আলী কক্সবাজার চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট। 1996 সালে জীবন শুরু করেছিলেন কক্সবাজার চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মদ আলীর বাসার গৃহকর্মী হিসেবে। কাজের দক্ষতা দেখে কিছুদিনের মধ্যে তাকে কক্সবাজার চেম্বারের পিয়ন হিসেবে নিয়োগ দেন মোহাম্মদ আলী। পিয়নের চাকরি পেয়েই শুরু হয় সৈয়দ মোহাম্মদ আলীর উত্থান। প্রশাসনের কর্তা ব্যক্তিদের নাম ব্যবহার করে শুরু হয় চাঁদাবাজি আর তদবির বাণিজ্য। এমনকি ভয় দেখিয়ে তার নিজের নিয়োগকর্তা মোহাম্মদ আলীর কাছ থেকে বাগিয়ে নেন কক্সবাজার চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্টের পদটিও। এছাড়া বয়োবৃদ্ধ নিয়োগকর্তা মোহাম্মদ আলীর বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমি নিজের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতাম চেম্বারে, সেই হিসাবে সুযোগটা দিয়েছি। আমার দায়িত্ব কিভাবে করছে না করছে এগুলো খোঁজ খবর দিতে পারিনি আমি। একটি পোল্ট্রি ফার্ম, ডেইরি আর ইটের ভাটার সন্ধান পেয়েছে দুদক। কিন্তু সৈয়দ আলী কি করে এইসব প্রতিষ্ঠানের অর্থলগ্নি করেছে তা জানা যায়নি। তাছাড়া রয়েছে কক্সবাজার ও চট্টগ্রামে 3টি আলিশান বাড়ি। রাজধানীতে একাধিক ফ্ল্যাট ও ব্যক্তিগত 2টি গাড়িও আছে তার। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে এখন প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছে। আমরা এই অভিযোগকে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অচিরেই একজন অনুসন্ধানকারী নিয়োগ করব। এ বিষয়ে সৈয়দ মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। এগুলি সব আমার বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র, আমি বলার কোনো ভাষা নেই। এদেরকে প্রমাণ করতে বলেন, হাজার হাজার কোটি টাকা প্রমাণ করতে এটা থাকবে না। এটা তো এরকম বাংলাদেশের ভিতরে থাকবে অথবা যে কোনো একটা জায়গায় থাকবে। গোয়েন্দা সূত্র জানায় বিভিন্ন সময় সৈয়দ মোহাম্মদ আলীর বিরুদ্ধে দুদক সহ বিভিন্ন সংস্থায় অর্ধশত অভিযোগ এসেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও থাকবে, বিশ্বে করোনায় আরও 9,000 মৃত্যু, টিকার অসমনীতিতে বিপর্যয়ের মুখে পৃথিবী, সতর্কতা WHO।
এবং 10 মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, কাল উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে। বিস্তারিত সংবাদে যাব। চাহিদার চেয়ে বেশি উৎপাদন করেও বাজার নিয়ন্ত্রণে রাখতে পারছে না সরকার, ফলে ভরা মৌসুমেও চড়া দামে চাল কিনছেন ভোক্তা। এজন্য সরকারের হাতে মজুদ কমে যাওয়া সহ 9 কারণ উঠে এসেছে একটি গবেষণায়। অবস্থার উত্তরণে বড় আড়ত ও মিলে নজরদারির পাশাপাশি 7টি সুপারিশও করা হয়েছে। করোনা, আমপান সহ নানা দুর্যোগ মাথায় নিয়ে গত বছর 3,87,00,000 টন চাল উৎপাদন করে কৃষক, যা চাহিদার চেয়ে 30 লাখ টন বেশি। গবেষণা বলছে গত 3 বছর ধরেই চাহিদার চেয়ে বেশি চাল উৎপাদন হয়েছে, পাশাপাশি আমদানিও হয়। তারপরও গত অক্টোবরে বোরো চালের দাম নতুন রেকর্ডে পৌঁছায়। অর্থনীতির সাধারণ নিয়ম, চাহিদার চেয়ে সরবরাহ বেশি হলে দাম কমে, কিন্তু চালের বাজারে এ নিয়ম চলে না কেন? গত 3 বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যখনই দুর্যোগ এসেছে তখনই বেড়েছে দাম, আর এতে অনুঘটক হিসেবে কাজ করেছে সরকারের খালি গুদাম। গবেষণা বলছে গত 2 যুগের মধ্যে সরকার সবচেয়ে কম ধান চাল সংগ্রহ করেছে 2019-20 সালে, ফলে কমেছে মজুদও। উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদের ভোগের চাহিদা কতটুকু সেইটাও আমাদের জানা দরকার, এবং যদি কোনো ঘাটতি থাকে তাহলে কি পরিমাণে আমাদেরকে আমদানি করতে হবে সেই সম্পর্কেও সবাইকে অবহিত রাখা দরকার। কিন্তু অনেক সময়ই এই ক্ষেত্রে আমাদের গরমিল থাকে, এবং এই গরমিলটা আমাদেরকে নিরসন করতে হবে, যাতে করে জাতি সঠিকভাবে তার উৎপাদন কৌশল এবং আমদানির প্রয়োজন হলে আমদানি কৌশল গ্রহণ করতে পারে। গবেষকদের বিশ্লেষণ, সিন্ডিকেট, তথ্যের অভাব, আমদানির সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি, মজুদ প্রবণতা, মৌসুমি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, মিলারদের রাজনৈতিক প্রভাব সহ 9 কারণে অস্থির হয় বাজার। তবে চালের দাম বৃদ্ধিকে স্বাভাবিক হিসেবেই দেখছে সরকার। আমাদের সিচুয়েশন যেটি, এটি আনইউজুয়াল না। এই করোনার মহামারীর প্রেক্ষাপটে যে বৃদ্ধিটা আন্তর্জাতিক বাজারেও কিন্তু বেড়েছে। প্রতি বছরই আমাদের এরকম হয়ে থাকে, বরং আমরা অনেক সময় মাথায় হাত দেই যে কৃষক দাম পাচ্ছে না। এবছর কৃষকরা কিন্তু খুবই হ্যাপি। অর্থনীতিবিদদের মতে বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে ধান চাল সংগ্রহ পদ্ধতি আধুনিক করে সরকারের মজুদ বাড়াতে হবে, নজরদারি করতে হবে চালকল ও গুদামে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জে বেক্সিমকো গ্রুপের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে একটি ভুয়া প্রতিষ্ঠান। স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে আমানত নিয়ে লাপাত্তা ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিমকো গ্রুপ নামধারী ওই প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর হোসেন। পুলিশ বলছে তাকে ধরার চেষ্টা চলছে। পয়লা জানুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকার একটি ভাড়া বাড়িতে চালু হয় ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিমকো গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। ভুয়া প্রতিষ্ঠানটি মানুষের বিশ্বাস অর্জনে ব্যবহার করে বেক্সিমকো গ্রুপের নাম। স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে অল্প কয়েকদিনের মধ্যে শতাধিক নারী পুরুষকে বানানো হয় সমিতির সদস্য। জামানত হিসেবে 10,000 থেকে 30,000 টাকা করে নেওয়া হয় তাদের কাছ থেকে। 15 জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা থাকলেও তার আগেই অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা সমিতির পরিচালক জাহাঙ্গীর হোসেন। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী প্রতারণা করে প্রায় 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বলছে যে আমরা এভাবে নতুন এনজিও সংস্থা খুলছি বেক্সিমকো গ্রুপের, তো আমরা এভাবে অল্প সুদে ঋণ ছাড়তাছি। আমাদের 11 জনের টেহা ছিল, 11 জনের 10,000, 20,000, 15,000। সালামের বাসায় থাকে, সালাম ভাইকে জন্য আমি 10,000 টাকা দিচ্ছি। উনি আমার পরিশ্রম এলাকার ভাই, এই টাকাটা নিয়ে যাবে না, পড়াইছে দিকে অফিস সালামের সব চলে গেছে। বাড়ির মালিক আব্দুস সালাম জানান, প্রতারক জাহাঙ্গীর বেক্সিমকো গ্রুপের নাম ব্যবহার করেছিলেন। স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম দেখে বাড়ি ভাড়া দিয়েছিলেন তিনি। ভিতরে প্রধানমন্ত্রীর ছবি লাগাইছে, তারপরে বঙ্গবন্ধুর ছবি লাগাইছে, এফ সালমান রহমানের ছবি লাগাইছে, তারপরে দুর্জয়ের ছবি লাগাইছে, এমপি দুর্জয়ের ছবি লাগাইছে, সরি। তো এগুলো দেখে সেরা আমার তাদের প্রতি একটা অগাধ বিশ্বাস জন্মে। জেলা সমবায় কার্যালয় বলছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ডে ব্যবহার করা নিবন্ধন নম্বরটিও ভুয়া। যেহেতু এখানে কোনো সমবায় সমিতির নাম নাই, সুতরাং এই সমিতি আমাদের সমবায় থেকে রেজিস্ট্রেশন করা হয়নি।
অন্যান্য কোথাও থেকে যদি নিয়ে থাকতো তার তারিখটা থাকতো, সেখানে তারিখও নেই। প্রতিষ্ঠানটিতে 50,000 টাকা জামানত দিয়ে চাকরি নিয়েছিলেন 14 জন নারী। পরিচালক লাপাত্তা হওয়ার পর মামলা করেন ওই 14 নারীর একজন নিশা রানী দে। মামলার পর অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাছে প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছে এটা প্রতারক গ্রুপ এবং আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা তাদেরকে ধরতেও সক্ষম হব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কর্মী হিসেবে যারা স্থানীয়দের কাছ থেকে আমানত সংগ্রহ করে জাহাঙ্গীর হোসেনকে দিয়েছেন, এখন বিপাকে তারাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার প্রথম ধাপের প্রভাবে লোকসান গুনেছেন খুলনা অঞ্চলে চিংড়ি রপ্তানিকারকরা। এ সময়ে ক্রয়াদেশ বাতিল হয়েছে 462 কোটি টাকার, দাবি ব্যবসায়ীদের। আর বিশ্বে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ফের অনিশ্চিত সাদা সোনা খ্যাত চিংড়ির ভবিষ্যৎ। ফলে চলতি অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয় হিমায়িত চিংড়ি থেকে 5,000 কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও অর্জন কঠিন বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া হিমায়িত চিংড়ির 85 ভাগই যায় ইউরোপে, বাকি 15 ভাগ যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশে। তবে এসব দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে আরও কমেছে হিমায়িত চিংড়ি রপ্তানি। ফলে আর্থিক মন্দায় পড়েছে দেশের অন্যতম রপ্তানি পণ্যের এই খাত। আমরা আশঙ্কা করছি চলতি অর্থবছরেও চিংড়ি রপ্তানি কম হতে পারে। বিশেষ করে যাও কম বেশি হচ্ছে, সেখানেও আমাদের এক্সপোর্টাররা, রপ্তানিকারকরা ঠিকমতো দাম পাচ্ছেন না। 2020-21 অর্থ বছরের প্রথম 6 মাসে 80 ভাগ রপ্তানি আদেশ বাতিল হয়েছে। বর্তমানের মন্থর বিশ্ব বাণিজ্য পরিস্থিতিতে শিগগিরই হিমায়িত চিংড়ি রপ্তানি শুরু হবে এমন সম্ভাবনাও নেই। 20 ভাগও হচ্ছে না 100 ভাগের। তো সেইটাকে মডিফাই করার জন্য আমরা নতুন নতুন বাজার খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কোভিড আবার নতুন করে ছড়ানোর কারণে সেটা থেকে আমরা অনেকখানি পিছিয়ে। অর্থ বছরের প্রথম 6 মাসে রপ্তানিকারকদের ক্রয় আদেশ বাতিল হয়েছে 462 কোটি টাকার, বলছে BFFEA। 100-180 কোটি টাকার মাছ ওখান থেকে গেছে 362 কোটি টাকা। এর মধ্যে লস আছে বোধহয় 50%, আর স্টক আছে ধরেন 10-20%, এগুলো বোধহয় সেলই হবে। 2019-20 অর্থ বছরের প্রথম 6 মাসে হিমায়িত চিংড়ি থেকে আয় হয়েছিল 1427 কোটি টাকায়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বিশ্বে করোনায় একদিনে 9,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 20,49,000। নতুন 5.25 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন 9,60,00,000-এরও বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছে 6,86,00,000 মানুষ। চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে 1400-র বেশি মানুষের। এ নিয়ে সেখানে এ পর্যন্ত মারা গেল 4,08,000-এর বেশি মানুষ। দেশটিতে একদিনে ভাইরাস মিলেছে 1,41,000 মানুষের দেহে। এ নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা 2,46,00,000-এর বেশি, যার মধ্যে শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই রোগীর সংখ্যা 30 লাখ। সোমবার 20টি রাজ্যে 120 জনের শরীরে যুক্তরাজ্যের নতুন করোনার ধরন শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ও ব্রাজিল ফেরতদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলেও তা বহাল রাখার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 665 জনের মৃত্যু হয়েছে জার্মানিতে। তবে মৃত্যু অনুযায়ী কিছুটা কম সেখানকার সংক্রমণের হার। এছাড়াও যুক্তরাজ্যে প্রাণ গেছে 600 জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা 90,000-এর কাছাকাছি। নতুন 37,000 শনাক্ত নিয়ে সেখানে মোট আক্রান্ত 34 লাখের বেশি। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এ পর্যন্ত দেশটিতে 40 লাখের বেশি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনা হয়েছে। আর অস্ট্রিয়াতে অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি অনুমোদনের জন্য সুপারিশ করেছে দেশটির চ্যান্সেলর। ব্রাজিলে সোমবার দেশব্যাপী শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। দেশটিতে চীনের করোনা ভ্যাক ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে 460 জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে 24,000-এর বেশি।
ভারতে একদিনে প্রাণহানি হয়েছে 137 জনের, নতুন রোগী মিলেছে প্রায় 10,000। এদিকে চীনের সিনোফার্মের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। এর আগে 12 লাখ ডোজের জন্য প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হয় দেশটি। সোমবার 46 জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। এ পর্যন্ত প্রাণ গেছে 11,000 মানুষের। এছাড়াও ভ্যাকসিন কর্মসূচি শুরু করেছে রাশিয়া, চিলি, বেলজিয়াম সহ বিভিন্ন দেশ। মরক্কোতে যুক্তরাজ্যের করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় 4 দেশে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভ্যাকসিনের অসম নীতিমালার কারণে বড় ধরনের নৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে পৃথিবী, এই সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডানম ঘেব্রেয়েসুস এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিশ্বের 49টি পর্যন্ত 3,90,00,000-এরও বেশি ডোজ টিকা পেয়েছে। তার বিপরীতে দরিদ্র দেশগুলো পেয়েছে মাত্র 25টি ডোজ। করোনা ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর প্রবীণ মানুষদের আগেই যদি ধনী দেশগুলোর তরুণরা টিকা পান তাহলে তা ন্যায়সঙ্গত হবে না বলে মন্তব্য করেন ঘেব্রেয়েসুস। তিনি বলেন, এখন অবধি চীন, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র প্রত্যেকেই ভ্যাকসিন উদ্ভাবন ও উৎপাদন করেছে। এছাড়া অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সাথেও ভ্যাকসিন তৈরি করেছে তারা। ভারতে করোনার ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হলো আরও একজনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2 জনে। মৃতদের মধ্যে একজন উত্তরপ্রদেশের এবং আরেকজন কর্ণাটক প্রদেশের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এই মৃত্যুর সাথে টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এছাড়াও টিকা নেওয়ার পর থেকে এ পর্যন্ত অসুস্থ হয়েছে প্রায় 600 জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 7 জন। এখন পর্যন্ত ভারতে 3 দিনে 3,80,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে। এদিকে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যাদের একাধিক ওষুধ খেতে হয় তাদেরকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্স টিকা নিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া রক্তপাতজনিত সমস্যা, অ্যালার্জির সমস্যা আছে এমন মানুষ এবং অন্তঃসত্ত্বা নারীদেরও করোনা টিকা না নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল 1 ঘন্টা লকডাউন থাকার পর তা প্রত্যাহার করা হয়েছে। ক্যাপিটাল হিলের কাছে আগুন লাগার এই লকডাউন ঘোষণা করা হয়েছিল। রয়টার্স জানিয়েছে যে জো বাইডেনের শপথ অনুষ্ঠানের মহড়া চলার সময় ক্যাপিটাল হিলের কাছেই আগুন লাগে। ধোঁয়া ক্যাপিটাল হিলে চলে আসায় তাৎক্ষণিক লকডাউন ঘোষণা করে মহড়া স্থগিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে এলে আবার শুরু হয় মহড়া। 20 জানুয়ারি ক্যাপিটাল হিলেই শপথ নেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। গত 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকেরা হামলা চালালে 5 জন নিহত হন। বাইডেনের শপথ অনুষ্ঠানের দিন যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন স্থানে ট্রাম্প সমর্থকেরা হামলা চালাতে পারে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ 10 মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সবশেষ সিরিজে ক্যারিবীয়দের হারানোর সুখস্মৃতি সঙ্গী টাইগারদের। এবার সফরে দ্বিতীয় সারির দল নিয়ে এসছে উইন্ডিজ, ফলে ফেভারিটের চাপ স্বাগতিকদের। আর এই ম্যাচ দিয়ে স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু তামিম ইকবালের। 3 পেসার আর 2 স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা আগেই জানিয়ে দিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো। সঙ্গে 3 থেকে সরিয়ে সাকিব ব্যাট করবেন 4 নম্বরে। এই সিরিজকে সামনে রেখে 2023 বিশ্বকাপের দল সাজানোর পরিকল্পনা টিম টাইগার্সের। ম্যাচটা শুরু করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ ভালো করে শুরু করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি ভালো শুরু করতে পারি, উই আর কামিং ব্যাক ইনটু ইন্টারন্যাশনাল ক্রিকেট অলমোস্ট আ ইয়ার, অলমোস্ট এক বছর পর। সো টু স্টার্ট দ্য ফার্স্ট সেশন, প্রথম 5 ওভার বোলিং করি বা ব্যাটিং করি, হোয়াট এভার, টু স্টার্ট ওয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন যদি ভালো অবশ্যই করি, and if we take all the boxes, why not, we'll think about the series later, but let's focus on the game. বাংলাদেশ উইন্ডিজ সিরিজের শুরুতে ডিআরএস ব্যবহার নিয়ে আছে সংশয়, যদিও এই প্রযুক্তি ব্যবহার নিয়ে নিশ্চয়তা দিচ্ছে বিসিবি। করোনাকালে সিরিজ সফল আয়োজন সম্প্রচারে আশাবাদী ক্রিকেট বোর্ড। এদিকে মূল লড়াইয়ের আগে প্রস্তুতি নিয়ে অস্বস্তি ক্যারিবীয়দের। বিকেএসপিতে ঘন কুয়াশা বাদ সেধেছে উইন্ডিজের প্রস্তুতি ম্যাচে। খেলা শুরু হয় প্রায় 3 ঘন্টা পর। সময় স্বল্পতায় খেলা হয়েছে 1 ইনিংস। ব্যাটিংয়ের সুবিধা নিয়েছেন ওয়ানডে দলের সদস্যরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টেস্ট দলের অনেকেই হাত ঘুরিয়েছেন। 47 ওভারে 9 উইকেটে বোর্ডে উঠেছে 258 রান।
জোশুয়া সিলভার 56 সর্বোচ্চ। রোবম্যান পাওয়েল, সুনীল আমব্রিসো রান পেয়েছেন। রেমন রেইফার, আকিল হোসেনের শিকার জোড়া উইকেট। দুই দল শেষ মুহূর্তের প্রস্তুতি পরিকল্পনা নিয়ে ব্যস্ত। আয়োজকেরাও সিরিজ আয়োজন সম্প্রচার প্রসঙ্গ প্রায় গুছিয়ে এনেছেন। করোনাকালে চ্যালেঞ্জ যেন অনেক বেশি। দেশি অফিসিয়াল দিয়েই পরিচালিত হবে ওয়ানডে সিরিজ। শুধুমাত্র ডিআরএস এর জন্য আসবেন হেনরি এলিসন, কিন্তু শুরু থেকে ডিআরএস ব্যবহার নিয়ে রয়েছে সংশয়। যদি আমরা এই টাইমলি করতে পারি তাহলে 20 তারিখে হতেও পারে, হয়তো আমাদের সমস্যা হতে পারে। যদি আমরা টাইমলি সব কিছু শেষ করতে পারি তাহলে হয়তো ডিআরএস এর সমস্যা হবে না। আদারওয়াইজ হয়তো এমন হতে পারে যে হয়তো এই ম্যাচের পর থেকে ডিআরএস এর সমস্যাটার সমাধান হয়ে যাবে। সিরিজের খেলা দেখা যাবে 3টি চ্যানেলে। সম্প্রচারে 26টি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। স্পাইডার ক্যামের জন্য ড্রোনের ব্যবহার জরুরি, সেখানে সরকারি অনুমতির অপেক্ষায় বিসিবি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি জিতল ভারত। প্রতিপক্ষের মাটি থেকে 2-1 ব্যবধানে টেস্ট সিরিজ জেতার সাফল্য টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার দেয়া 328 রানের টার্গেটে 324 রানই ম্যাচের শেষ দিনে তুলেছে আজিঙ্কা রাহানের ভারত। বিনা উইকেটে 4 রান নিয়ে দিন শুরু করে ভারত। শুরুতে রোহিত শর্মাকে হারালেও চাপ বাড়তে দেননি শুভমান গিল ও চেতেশ্বর পূজারার জুটি। গিলের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ায় মেন ইন ব্লু। 9 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও সফরকারীদের লড়াইয়ে রাখেন তিনি। অন্যদিকে প্যাট কামিন্সের শিকার হওয়ার আগে হাফ সেঞ্চুরি তুলে নেন পূজারা। তারপরও ঝুঁকি নিয়েও ম্যাচ জেতানোর পুরো কৃতিত্ব উইকেটকিপার ঋষভ পান্তের। ম্যাচের শেষ ঘন্টায় ওয়ানডে স্টাইলে ব্যাট করে নিজে 89 রানে অপরাজিত থাকেন আর ভারত তুলে নেয় স্মরণীয় এক জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। নিউক্যাসলের ইউনাইটেডকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। অন্যদিকে সেরিয়ায় কালিয়ারিকে 2-0 গোলে হারিয়েছে এসি মিলান। ইমিরেটাস স্টেডিয়ামে গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে আর্সেনালকে। 50 মিনিটে অবামেয়াংয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় গানাররা। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন সাকা। 77 মিনিটে অবামেয়াং ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় নিউক্যাসল। এদিকে ইব্রাহিমোভিচ নৈপুণ্য কালিয়ারিকে হারিয়েছে এসি মিলান। রসনেরিদের 2 গোলই এসেছে ইব্রার পা থেকে। এ নিয়ে শেষ 9 ম্যাচেই গোল পেলেন সুইডিশ তারকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো ডিজিটাল ম্যারাথন প্রতিযোগিতা, যেখানে মোবাইল অ্যাপসের সাহায্যে অংশ নেয় হাজারো মানুষ। ভিন্নধর্মী এই আয়োজনে স্মরণ করা হয় জাতির পিতাকে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা ম্যারাথনের একটি ক্যাটাগরি ছিল ডিজিটাল ম্যারাথন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল অ্যাপস ইনস্টল করে অংশ নেয় হাজারো মানুষ। ভিন্নধর্মী এই আয়োজন শুরু হয় কিশোরগঞ্জ থেকে। এতে অংশ নিতে সবাই জমায়েত হন শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে। মোবাইলে অ্যাপস চালু করে ম্যারাথনে দৌড়ান অংশগ্রহণকারীরা। প্রথমবারের মতো এই আয়োজনে সাড়া দেন 11,000-এর বেশি মানুষ। সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম থেকে কিশোরগঞ্জ তারাইল সড়কের নীলগঞ্জ বাজার সেতু পর্যন্ত 42, 20, 10 ও 5 কিলোমিটার এই 4টি শ্রেণীতে ভাগ হয়ে ম্যারাথন অনুষ্ঠিত হয়। এটা অত্যন্ত ভালো লাগার মতো যে হাজার হাজার ছেলে মেয়ে মানুষ সবাই একসাথে ম্যারাথনে অংশগ্রহণ করেছে। এরকম একটা সুযোগ আমরা পাইছি, অনেক ভালো লাগতেছে। প্রথমে আমি 21 কিলোমিটারই নাম অ্যাপস চালু করছিলাম, পরে আবার মনে হলো আচ্ছা থাক 5ই দিয়ে দেখি, তো 5 তো প্রায় শেষের পথে। এই আয়োজন বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করার কথা জানান আয়োজকরা। জাতির পিতার যে স্মৃতি এবং জাতির পিতা যে আমাদেরকে একটি দেশ দিয়েছেন, সেই স্মৃতির উদ্দেশ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর এই আয়োজন। সবাই আমরা রয়েছে, সিকিউর রয়েছে। আমরা এই ব্যাপারে যে পুলিশ এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করে যাচ্ছে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। বাংলাদেশের ঢাকার পরেই কিন্তু কিশোরগঞ্জ প্রথম যে এই আয়োজনটা করা গিয়েছে, এজন্য আমি জেলা প্রশাসন কিশোরগঞ্জকে ধন্যবাদ জানাই। এমন আয়োজনের মাধ্যমে সুস্থ শরীর গঠন ও মানসিক সুস্থতা বাড়বে বলে মনে করেন জেলা ক্রীড়া অফিসার। ভবিষ্যতেও যেন এই ধরনের প্রোগ্রামগুলো অব্যাহত থাকে সে চেষ্টা থাকবে এবং মানুষের যে খেলাধুলার মাধ্যমে এই ম্যারাথন যে উপকারী সেই তথ্যটুকু আমরা হয়তো তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। ম্যারাথনের অংশ হিসেবে অসহায় ও ছিন্নমূলদের মধ্যে ত্রাণ দেওয়া হয়। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত জানতে।